আসসালামু আলাইকুম। বাকিবিল্লাহ লস্কর। আজ তোমাদের পরমাণু গঠন সম্পর্কে পড়াবো। তো পরমাণু গঠন সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে যে পরমাণু কাকে বলে। পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অবস্থা। অর্থাৎ ধরা যাক একটি ইটের টুকরো নেওয়া হলো। এই ইটের টুকরোকে যদি আমি ছোট করতে থাকি, ভাঙতে 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 সব থেকে ক্ষুদ্রতম যে অংশটি পাবো, মানে যাকে আর কোনোভাবে ভাঙা সম্ভব নয়, তাকে বলা হয় পরমাণু। তাহলে পরমাণু কি পেলাম? পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম অংশ যার মধ্যে ওই পদার্থের সব বৈশিষ্ট্য বর্তমান। এই পরমাণু কি দিয়ে গঠিত সে বিষয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন তিনটি পদার্থ নিয়ে গঠিত। পরমাণু তিনটি পদার্থ নিয়ে গঠিত। এখানে লিখি পরমাণু তিনটি কণা নিয়ে গঠিত। এক, ইলেকট্রন। দুই, প্রোটন। তিন, নিউট্রন। এই তিনটি পরমাণু এই তিনটি মৌলিক কণা দ্বারা গঠিত। এই কণা তিনটি একসঙ্গে আবিষ্কার হয়নি, বিভিন্ন বিজ্ঞানী এগুলি আবিষ্কার করেছেন। বিজ্ঞানী জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। ইলেকট্রন উনি কিভাবে আবিষ্কার করেছিলেন সে বিষয়ে একটু আলোচনা করব। উনি একটা কাঁচের নল নিলেন। এই কাঁচের নলে বাতাসকে বের করে দেওয়া হলো ভ্যাকুয়াম পাম্পের সাহায্যে বাতাস বের করে দেওয়া হলো। মানে এর মধ্যে আর কোনো বাতাস নেই বা সামান্য পরিমাণ বাতাস আছে। এর ভিতরে দুই প্রান্তে দুটি তড়িৎদ্বার নেওয়া হলো, অর্থাৎ দুটি প্লেট আছে। এই প্লেট দুটি একটি ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, আর একটি ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে দেওয়ার পর এদের দুজনের মধ্যে বিভব প্রভেদকে বাড়ানো হলো, অর্থাৎ সোজা কথা বলতে গেলে ভোল্টেজ বাড়ানো হলো। যখন অত্যধিক পরিমাণ ভোল্টেজ বাড়ানো হলো এবং আরো একটা জিনিস করা হলো, এই দুটি তড়িৎদ্বারকে এখানে জুড়ে এখানে একটি গ্যালভানোমিটার লাগানো হলো। গ্যালভানোমিটারের কাজ কি? গ্যালভানোমিটারের কাজ হলো যদি ওই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ হয় তাহলে সেটা গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষিপ্ত হবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ হচ্ছে কিনা আমরা বুঝতে পারবো। এরকম করা হলো। এরপর দেখা গেল এর মধ্যে দিয়ে যত বিভব প্রভেদ বাড়ানো হচ্ছে দেখা যাচ্ছে এর মধ্যে দিয়ে কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে। কাঁটা বিক্ষিপ্ত হওয়ার অর্থ কি? এখানে তো মাঝখানে ফাঁকা, বায়ু শূন্য, এর মধ্যে দিয়ে তো তারও নেই যে এর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হবে, কিন্তু তা সত্ত্বেও এখানে কাঁটা বিক্ষিপ্ত হচ্ছে। কাঁটা বিক্ষিপ্ত হওয়ার অর্থ হলো এখান থেকে এদিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তো যেহেতু ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, ঋণাত্মক থেকে ধনাত্মকের দিকে একটি কণার স্রোত যাচ্ছে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যে এই কণাগুলি ঋণাত্মক। অর্থাৎ এই ঋণাত্মক ক্যাথোডের প্লেট থেকে অ্যানোডের প্লেটের দিকে একটি তড়িৎবাহী কণার স্রোত যাচ্ছে। এই তড়িৎবাহী কণার স্রোতের নাম বিজ্ঞানী জে থমসন দিলেন ইলেকট্রন। জে থমসন নাম দিলেন ইলেকট্রন।
যেহেতু এই কণাই ইলেকট্রিকের জন্য দায়ী, তাই তিনি এই কণাটির নাম দিলেন ইলেকট্রন। এবং যেহেতু এই কণাগুলি ঋণাত্মক তড়িৎদ্বার থেকে ধনাত্মক তড়িৎদ্বারের দিকে যাচ্ছে, তাই এই কণাগুলি উনি বললেন যে এটি নেগেটিভ চার্জ বহন করে। এইভাবে উনি প্রমাণ করলেন যে পরমাণুর মধ্যে এক ধরনের কণা আছে যার নাম হলো ইলেকট্রন। বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণার সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন। তিনি একটি সোনার পাত নিয়েছিলেন যার বেধ 0.0004 সেন্টিমিটার। এত পাতলা একটি সোনার পাত নিয়েছিলেন। সেই সোনার পাতে উনি আলফা কণা ফেলেছিলেন। অর্থাৎ এইটা যদি সোনার পাত হয়, এরকম একটি সোনার পাত উনি নিয়েছিলেন, সোনার পাত, এখানে আলফা কণা গিয়ে আপতিত হয়েছিল। এখানে রাখা হয়েছিল ফটোগ্রাফিক প্লেট। ফটোগ্রাফিক প্লেটের উপরে কোনো কিছু চার্জযুক্ত কণা বা কিছু পড়লে তখন সেখানে রাসায়নিক বিক্রিয়া হয়। রাসায়নিক বিক্রিয়ার পর সেখানে ছবি তৈরি হয়। সেই ছবি উনি বিশ্লেষণ করে দেখলেন যে আলফা কণা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে সোজা বেরিয়ে ফটোগ্রাফিক প্লেটের উপরে পড়ছে। কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে ধাক্কা লেগে তির্যকভাবে ভেঙে বেরিয়ে যাচ্ছে, এবং প্রায় একটি বা দুটি ক্ষেত্রে ধাক্কা লেগে পুনরায় বিপরীত মুখে ফিরে আসছে। এই সমস্ত ঘটনা দেখে উনি সিদ্ধান্ত নিলেন যে যে সমস্ত একটি বা দুটি কণা ধাক্কা লেগে পুনরায় ফিরে চলে আসছে, সেটি একটি ভারী এবং ধনাত্মক চার্জযুক্ত কণার গায়ে বা কণা সমষ্টির গায়ে ধাক্কা লেগে পুনরায় ফিরে আসছে। কারণ আলফা কণা, এই যে আলফা কণা হলো একটি হিলিয়াম এর নিউক্লিয়াস। হিলিয়ামের নিউক্লিয়াস মানে সেটি ধনাত্মক চার্জযুক্ত কণা এবং তার ভর আছে। তাহলে ধনাত্মক চার্জযুক্ত কণা যখন ধাক্কা লেগে পিছনে ফিরে আসছে, এর অর্থ হলো যে যেখানে ধাক্কা লাগছে সেটি অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত কণা। এই থেকে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জযুক্ত কণা অবস্থিত। তাহলে এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড সিদ্ধান্ত নিলেন যেহেতু ধাক্কা লেগে ফিরে চলে আসছে, তাহলে যার গায়ে ধাক্কা লাগছে সেটি অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত কণা। বেশিরভাগ ইলেকট্রন পার হয়ে চলে যাচ্ছে। অর্থাৎ যদি 20,000 ইলেকট্রন পাঠাই, 20,000 আলফা কণা পাঠাই, তার মধ্যে একটি বা দুটি ধাক্কা লাগছে, তার বাদবাকিটা বেশিরভাগটাই কোনো ধাক্কা না লেগেই ফিরে চলে যাচ্ছে, পার হয়ে সোজা বেরিয়ে চলে যাচ্ছে। তা যেহেতু সোজা বেরিয়ে চলে যাচ্ছে, এখান থেকে উনি সিদ্ধান্ত নিলেন পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্ত উপনীত হলাম যে যেহেতু বেশিরভাগ আলফা কণা সোজা বেরিয়ে চলে যাচ্ছে, তাই পরমাণুর বেশিরভাগ অংশ ফাঁকা। কয়েকটি ক্ষেত্রে দেখা যাচ্ছে এই কণাগুলি কোণ করে ধাক্কা লেগে কোণ করে বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলো ইলেকট্রনের গায়ে ধাক্কা লাগছে, কিন্তু ইলেকট্রনের ভর আলফা কণার থেকে অনেক গুণ কম হওয়ায় খুব একটা প্রভাব ফেলতে পারে না, তাই সামান্য কোণ করে বেঁকে যাচ্ছে। অর্থাৎ এখানে বলা যেতে পারে যে পরমাণুর বাইরে
ইলেকট্রন গুলি অবস্থান করে। আচ্ছা, তাহলে বোঝা গেল রাদারফোর্ডের পরমাণু মডেল। এবার আমরা চলে আসব রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। বিজ্ঞানী রাদারফোর্ড বলেছিলেন পরমাণুর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন আবর্তন করে। অর্থাৎ একটি পরমাণুর মাঝখানে থাকে পজিটিভ নিউক্লিয়াস, এর চারিদিকে ইলেকট্রন আবর্তন করে। কিন্তু তড়িৎচুম্বকীয় তথ্য বলছে যে কোন চার্জযুক্ত কণা যদি আবর্তন করে তাহলে তার শক্তির ক্ষয় হয়। যেহেতু শক্তির ক্ষয় হয় তাহলে ইলেকট্রন আরো কাছে চলে আসবে নিউক্লিয়াসের। এইভাবে কাছে আস্তে আস্তে এক সময় এই নিউক্লিয়াসের উপরেই এসে আছড়ে পড়বে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন যদি নিউক্লিয়াসের উপরে আছড়ে পড়ে তাহলে কিছুক্ষণের মধ্যে পরমাণু ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমরা বাস্তবে দেখি পৃথিবীতে কোনো পরমাণুই ধ্বংস হয়ে যায় না। তাই রাদারফোর্ড বলেছিলেন ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘোরে, কিন্তু উনি পরমাণু সুস্থিত হওয়ার পক্ষে কোনো কারণ দেখাতে পারেননি। এটি হলো রাদারফোর্ডের পরমাণু মডেলের একটি ত্রুটি। দ্বিতীয় ত্রুটি হলো পরমাণু নিউক্লিয়াসের চারিদিকে যখন ইলেকট্রনগুলি আবর্তন করবে তখন সেখান থেকে সেই ইলেকট্রন থেকে শক্তি নির্গত হবে। কারণ শক্তি ক্ষয় হবে। শক্তি ক্ষয় হলে শক্তি থেকে এক ধরনের আলো নির্গত হবে, বা যেটাকে আমরা বলা হয় বর্ণালী। এই বর্ণালীগুলো নিরবচ্ছিন্ন হওয়া উচিত। নিরবিচ্ছিন্ন বর্ণালীটা কি এই বিষয়ে একটু বলি। আমরা রামধনু দেখেছি, রামধনুর 7টি রং থাকে পরপর, 7টি রং থাকে। এই রংগুলো বেনিয়াস হওয়া বলা, অর্থাৎ বেগুনি, নীল, লাল, এরকম বিভিন্ন রকমের রং থাকে। দুটি রঙের মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকে না, অর্থাৎ একটা রং শেষ হলেই আরেকটা রং থাকে, মাঝখানে কোনো কালো স্পট থাকে না। এগুলোকে বলা হয়, এই রংগুলিকে বলা হয় নিরবচ্ছিন্ন, মানে একটির সঙ্গে আরেকটি যুক্ত থাকে, মাঝখানে কোনো গ্যাপ থাকে না। সেরকম এখান থেকে যখন চার্জ, এই থেকে যখন শক্তি নির্গত হচ্ছে, সেই শক্তি থেকে যে বর্ণালী গঠন হবে সেখানে দুটি বর্ণালীর মাঝখানে কোনো গ্যাপ থাকার কথা নয়। কিন্তু বাস্তবে দেখা যায় ইলেকট্রন থেকে যে শক্তি নির্গত হয় তার ফলে যে বর্ণালী সৃষ্টি হচ্ছে সেই বর্ণালীগুলির মাঝখানে গ্যাপ থাকে। তাই রাদারফোর্ডের মডেল অনুযায়ী এটার সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না। আচ্ছা, তাহলে আমরা কি জানতে পারলাম যে একটি পরমাণু মধ্যে থাকে, মাঝখানে থাকে নিউক্লিয়াস যেটি ধনাত্মক এবং বাইরে থাকে ইলেকট্রন, এবং দেখা যাচ্ছে পরমাণু নিস্তড়িত, অর্থাৎ যতগুলি বাইরের পক্ষে যতগুলি ইলেকট্রন থাকে মাঝে ঠিক ততগুলি প্রোটন থাকে। তো প্রথম দিকে বিজ্ঞানীরা মনে করতেন যে নিউক্লিয়াস শুধুমাত্র প্রোটন দিয়ে তৈরি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে প্রোটন সংখ্যার যোগফল পরমাণুর ভরের তুলনায় অনেক কম। কিরকম? যেমন ধরা যায় একটি সোডিয়ামের পরমাণু, সোডিয়ামের পরমাণুর 11টি প্রোটন এবং এটি একটি হাইড্রোজেনের তুলনায় 23 গুণ ভারী। আমরা জানি একটা হাইড্রোজেনে 1টি প্রোটন থাকে, সেই হাইড্রোজেনের তুলনায় সোডিয়াম 23 গুণ ভারী, কিন্তু সোডিয়ামের প্রোটন 11। ইলেকট্রনের ভর খুব নগণ্য, ইলেকট্রনের ভরটা বাদ দিলাম, তাহলেও প্রায় 12টা এমন কিছু কণা আছে যার ভর প্রায় প্রোটনের কাছাকাছি, কিন্তু যার চার্জ নেই।
এবং পরবর্তীকালে বিজ্ঞানীরা সেই কণা আবিষ্কার করলেন, তার নাম হলো নিউট্রন। এই নিউট্রন কণাকে n দিয়ে লেখা হয়, যার ভর আছে কিন্তু চার্জ বা আধান নেই। এবং এটি থাকে নিউক্লিয়াসে, অর্থাৎ নিউক্লিয়াসে আমরা কি পাচ্ছি, প্রোটন এবং নিউট্রন, আর বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলি ঘোরে। তাহলে এই হলো আপাতত আমাদের পরমাণুর মডেল। রাদারফোর্ড পরমাণু মডেলের যে ত্রুটি, সেই ত্রুটি বিজ্ঞানী নিলস বোর একটি থিওরি দিলেন, যে থিওরির মাধ্যমে পরমাণুর গঠন সুস্থিত হলো। কি রকম? বিজ্ঞানী নিলস বোর বলেছিলেন যে ইলেকট্রনগুলি যদি একটি নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘোরে, তাহলে তাদের শক্তি ক্ষয় হয় না। তাহলে তড়িৎচুম্বকীয় তথ্য অনুযায়ী ইলেকট্রন যদি নিউক্লিয়াসের চারিদিকে ঘোরে তাহলে তার শক্তি ক্ষয় হবে, কিন্তু বিজ্ঞানী নিলস বোর বলছে যে যদি তারা নির্দিষ্ট কিছু কক্ষপথে ঘোরে, মানে একটা কক্ষপথ মনে করো এইখানে, আরেকটা কক্ষপথ এইখানে, এই মাঝের যদি কোনো কক্ষপথে ঘোরে তাহলে তার শক্তি ক্ষয় হবে, কিন্তু এই কক্ষপথে বা এই কক্ষপথে যদি ঘোরে তাহলে তাদের শক্তি ক্ষয় হবে না, তারা ওইখানে ঘুরতে পারবে। এটা বিজ্ঞানী নিলস বোরের থিওরি। নিলস বোরের আরো একটা থিওরি কি, ইলেকট্রন যত নিউক্লিয়াসের কাছে থাকবে তার শক্তিকে বলা হয় কম শক্তি, এবং যত দূরে থাকবে তাকে বলা হয় বেশি শক্তি। অর্থাৎ এই কক্ষপথকে বলা হয় নিম্ন শক্তি স্তর, এই কক্ষপথকে বলা হয় উচ্চ শক্তি স্তর, এরপর আরো যত থাকবে তত উচ্চ শক্তি স্তর। উচ্চ শক্তি স্তর থেকে কোনো ইলেকট্রন যদি শক্তি ক্ষয় করে তাহলে সে নিম্ন শক্তি স্তরে আসতে পারে। আবার যদি নিম্ন শক্তি স্তরের কোনো ইলেকট্রন শক্তি গ্রহণ করে তাহলে সে উচ্চ শক্তি স্তরে পৌঁছতে পারবে। এটি হলো বিজ্ঞানী নিলস বোরের থিওরি। আচ্ছা, এবার আমরা আসব পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটনগুলি কিভাবে অবস্থান করে। এই যদি হয় নিউক্লিয়াস, এই হলো কক্ষপথ, তাহলে আমরা ধাপে ধাপে কতগুলি পরমাণু নিয়ে সেই পরমাণুর গঠন আমরা ব্যাখ্যা করব। প্রথমে আমরা আসি হাইড্রোজেন। হাইড্রোজেনের একটি প্রোটন থাকে এবং একটি ইলেকট্রন থাকে। তাহলে হাইড্রোজেনের একটি প্রোটন, প্রোটন হলো পজিটিভ, প্রোটনের চার্জ, ইলেকট্রনের চার্জ, প্রোটনের ভর, ইলেকট্রনের ভর, নিউট্রনের ভর, এগুলো তোমরা বইতে আছে সুন্দর করে দেখে নেবে, এগুলো আর আমি লিখছি না। তো প্রোটন একটি, ইলেকট্রন একটি, প্রোটনের ভর এবং নিউট্রন জিরো, নিউট্রন জিরো। তাহলে আমি এটা কিভাবে লিখব? মাঝে আছে একটি প্রোটন এবং বাইরের কক্ষপথে একটি ইলেকট্রন। তাহলে পরমাণুর হাইড্রোজেনের গঠনের ক্ষেত্রে কি হচ্ছে, একটি মাত্র প্রোটন এবং একটি মাত্র কক্ষপথ, সেই কক্ষপথে একটি ইলেকট্রন হচ্ছে। এরপরে আমরা চলে আসছি হিলিয়াম। হিলিয়ামে থাকে দুটি প্রোটন অর্থাৎ দুটি ইলেকট্রন এবং দুটি নিউট্রন। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে হবে দুটি প্রোটন থাকবে এবং দুটি নিউট্রন থাকবে। তাহলে পরমাণুর বেশিরভাগ ভর নিউক্লিয়াসে থাকছে এবং এর ভর সংখ্যা
হিসাব করা হয় প্রোটন এবং নিউট্রনের যোগফলের সাহায্যে। সেটা কি রকম? দুটি প্রোটন প্লাস দুটি নিউট্রন সমান হয়ে গেল 4। অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা 4। তাহলে ভর সংখ্যা আমরা কাকে বলবো? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে। অর্থাৎ যেহেতু দুটো প্রোটন দুটো নিউট্রন অর্থাৎ 2 + 2 = 4, অর্থাৎ হিলিয়ামের ভর সংখ্যা 4। ইলেকট্রন কয়টি থাকবে? দুটি। দুটি ইলেকট্রন প্রথম কক্ষপথে ঘুরবে। এরপর আমরা চলে আসছি হাইড্রোজেন, হিলিয়াম, তারপরে চলে আসবো লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে কি হবে? লিথিয়াম Li 3Li7। এটা কি রকম হবে? নিউক্লিয়াসে 3টি প্রোটন 3টি ইলেকট্রন 4টি নিউট্রন। প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান হবে। তাহলে নিউক্লিয়াসে আমি লিখে দিলাম 3টি প্রোটন 4টি নিউট্রন। এখানে আমি দিয়ে দিলাম 2টি ইলেকট্রন। এখন কথা হলো 3 নম্বর ইলেকট্রনটা কি প্রথম কক্ষপথে থাকবে? না। একটি কক্ষপথে সর্বোচ্চ নির্দিষ্ট কিছু সংখ্যা ইলেকট্রন থাকতে পারে। সেটা কি রকম? সেটা হলো সেই সূত্রকে বলা হয় 2n² সূত্র। এটা কি? পরমাণুর অসংখ্য কক্ষপথ থাকতে পারে। এই কক্ষপথগুলির নাম আছে। প্রথম কক্ষপথের নাম কে, প্রথম কক্ষপথের নাম কে, তারপরে এল, তারপরে এম, তারপরে এন, তারপরে ও, এরকম চলতে থাকবে। এবং 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকবে, 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকবে, 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকবে, সেটা আমরা এই 2n² সূত্রের সাহায্যে পাবো, যেখানে n হলো কক্ষপথের সংখ্যা, কক্ষপথের নাম্বার। যেমন প্রথম কক্ষপথ অর্থাৎ কে কক্ষপথ, কে কক্ষপথে n এর মান যদি আমি 1 বসাই 2n² সমান হবে 2 × 1² = 2। অর্থাৎ প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, সর্বনিম্ন একই থাকতে পারে বা নাও থাকতে পারে, তাতে কিছু যায় আসে না, কিন্তু সর্বোচ্চ 2টি থাকতে পারে। তাহলে যেহেতু সর্বোচ্চ 2টি, অর্থাৎ আমার যেহেতু 3টি ইলেকট্রন, তাহলে তৃতীয় ইলেকট্রনটি আমাকে রাখতে হবে 2 নম্বর কক্ষপথে। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এখন প্রশ্ন হলো 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ কটি ইলেকট্রন থাকতে পারে? 2 নম্বর কক্ষপথে থাকতে পারে, তাহলে আমরা এখানে n এর জায়গায় 2 বসাবো, তাহলে 2 × n² = 8। অর্থাৎ 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে। এখন আমরা চলে আসবো হিলিয়াম, হিলিয়ামের পর লিথিয়াম, লিথিয়ামের পর পাবো বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে কি হবে? 4Be9। তাহলে এই ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 4Be9, অর্থাৎ এখান থেকে পাচ্ছি 4টি প্রোটন 4টি ইলেকট্রন এবং 5টি নিউট্রন। তাহলে এখানে আমরা কি লিখব? 4টি প্রোটন 5টি নিউট্রন, ইলেকট্রন সংখ্যা 4, অর্থাৎ এখানে আমি আরো একটি ইলেকট্রন দিয়ে দিলাম। তো এরকম যদি চলতে থাকে তাহলে আমরা কি লিখতে পারি? ধরা যাক নিয়ন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। নিয়ন অর্থাৎ 10, 10Ne। আমরা চলে আসছি সোডিয়াম। সোডিয়ামে কি পাবো? প্রোটন 11টি, ইলেকট্রন 11টি, নিউট্রন কি করে বের করব? 23 - 11, অর্থাৎ 12টি নিউট্রন।
তাহলে এখানে আমরা কি লিখতে পারি 11টি প্রোটন, 12টি নিউট্রন, প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টির বেশি দেওয়া সম্ভব নয়, 3 4 5 6 7 8 8 ইলেকট্রন হয়ে গেল। তাহলে 8 আর 2 হলো 10, এখন একটি বাকি আছে, তাহলে সেটি হলো 3টি কক্ষপথ, কে কক্ষপথে 2টি, এল কক্ষপথে 8টি, এম কক্ষপথে 1টি। তাহলে পরমাণুর গঠন সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া পাওয়া গেল। তাহলে যদি ধরা যায় তাহলে কি পাচ্ছি আমরা, একটি পরমাণুর দুটি অংশ, একটি হলো কেন্দ্রক বা নিউক্লিয়াস, সেখানে থাকে প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জধর্মী প্রোটন এবং নিস্তড়িত চার্জধর্মী নিউট্রন। প্রোটনের ভর আছে, নিউট্রনেরও ভর আছে। বাইরের বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলি পরিভ্রমণ করে। প্রথম কক্ষপথে সর্বোচ্চ 2টি, দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ 8টি, তৃতীয় কক্ষপথে 2n স্কয়ার সূত্রে ফেললে অর্থাৎ 2 × 3 স্কয়ার অর্থাৎ 18টি এরকম ভাবে সর্বোচ্চ পরিমাণ ইলেকট্রন থাকতে পারে। নিউক্লিয়াসে যতগুলি প্রোটন থাকে, বাইরের কক্ষপথে ততগুলি ইলেকট্রন থাকে, কেননা প্রত্যেকটি পরমাণু হলো নিস্তড়িত অর্থাৎ কোনো চার্জ নেই। তাহলে যেহেতু প্রোটন পজিটিভ, তাহলে ইলেকট্রন নেগেটিভ হওয়ায় যতগুলি প্রোটন ততগুলি ইলেকট্রন। পরমাণুর ভর হিসাব করা হয় শুধুমাত্র প্রোটন এবং নিউট্রনের যোগফল হিসাবে, ইলেকট্রনকে ধরা হয় না, কারণ ইলেকট্রনের ভর খুবই নগণ্য। তাহলে ভর সংখ্যা আমরা কিভাবে হিসাব করব, কোন পরমাণুর প্রোটন এবং নিউট্রনের সংখ্যার যোগফলকে বলা হবে ভর সংখ্যা। কোন পরমাণুকে আমরা কিভাবে লিখব, মনে করা যাক 3Li7, এখানে 3 হলো পরমাণুর প্রোটন সংখ্যা, 7 হলো পরমাণুর ভর সংখ্যা। ভর সংখ্যা কোথা থেকে পেলাম, প্রোটন এবং নিউট্রনের যোগফল। অর্থাৎ যেহেতু প্রোটন 3, ভর সংখ্যা 7, তাহলে অবশ্যই নিউট্রন সংখ্যা হলো 7 - 3 = 4। ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান, অর্থাৎ প্রোটন সংখ্যা যেহেতু 3, তাই ইলেকট্রন সংখ্যাও অবশ্যই 3। আচ্ছা, আজ এই পর্যন্ত থাক।